জামার ভিতর থেকে জাদুমন্ত্রে বাড়ায় ডাহুক, চুলের ভিতর থেকে আকবর বাদশার মোহর। মানুষ বেকুব চুপ, হাটেবারে সকলে দেখুক, কেমন মোসর দিয়া টাকা নিয়ে যায় বাজিকর। চক্ষের ভিতর থিকা সোহাগের পাখির উড়াও, বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার সান। নিজেই তাজ্জব তুমি, একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান। সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না, খেলা যে দেহায় তার দেহনের ইচ্ছায় দেহায়, ডাহুক উড়াইয়া দিয়া তারপর আবার ধরে না। সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়, এ বড় দারুণ জাজি, তারে কই বরবাজি কর, যে তার রুমাল নারে পরাণের গহীন ভিতর। প্রিয় দর্শক, আসলে শিমুল মুস্তাফার এই দৃপ্ত আবৃত্তির পরে আসলে কোনো ভূমিকার প্রয়োজন হয় না। আজকে আমি আগেও বলেছি এবং ঘোষণা দিয়েছি যে আজকে একটা অন্যরকম লাভ বক্স হবে, অন্যরকম স্মৃতিপাঠ হবে সব্যসাচী সৈয়দ শামসুল হককে নিয়ে। শিমুল মুস্তাফা কথা বলবেন তার হাজার স্মৃতি তাকে নিয়ে, তার কবিতার কিছু পাঠ হবে, সাথে আমাদের আলোচনায় অংশ নিচ্ছেন স্কাইপে প্রখ্যাত কথাসাহিত্যিক সাকু মজিদ। খুব বেশি ভূমিকায় যাব না, আসলে এত বিস্তৃত একজন মানুষ, একজন কবি, একজন কথাসাহিত্যিক, একজন নাট্যকার, চলচ্চিত্রকার। আমি যদি শিমুল ভাইকে একটু জানতে চাই যে এই মানুষটা সম্পর্কে প্রথম তার ভেতরে যে পরাণের গহীন ভিতর, তার ভেতরে যাবার বা সম্পর্কের বুনিয়াদটা গড়ার প্রথম স্মৃতিটা যদি একটু আজকে বলতেন। প্রথমেই তার প্রতি আমার শ্রদ্ধা, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই পরাণের গহীন ভিতর আজ থেকে প্রায় আমার 90 সালের দিকে এটার উপরে একটি অ্যালবাম বেরোয়, পরাণের গহীন ভিতরের অডিও অ্যালবাম। আমার সাথে ইশরাত নিশাত, সে ফিমেল ভোকাল ভয়েসটি দিয়েছে। এইখান থেকে আমি সৈয়দ শামসুল হককে আবৃত্তির বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলাম যে এর আগে তো কবিতা পড়েছি তার কিছু, কিন্তু পরাণের গহীন ভিতর যখন পড়া শুরু করলাম তখন আমি আরেক মানুষকে আবিষ্কার করলাম, যে একটা মানুষ কিভাবে, অদ্ভুত ব্যাপার কিন্তু এই পরাণের গহীন ভিতর কিন্তু সনেট, এই সনেটের যে ছন্দগুলোকে নিয়ে, এই অমিত্রাক্ষ বিষয়গুলোকে রেখে উনি যে একটা গ্রামের একটা একটা মাটির মধ্যে, বাঙালি মাটির যে বিষয়গুলোকে তুলে ধরেছেন, এবং বুঝতে গেলে এর গভীর, একে হচ্ছে পরাণ, তার আবার গহীন, তার আবার ভেতর, এত ইনফিনিটি বিষয়গুলো আছে। সেইখানে যাওয়ার যে একটা অদ্ভুত চেষ্টা, এবং বাঙালি মানুষের যে গ্রাম বাংলার যে ভেতরে মানুষগুলোর যে প্রেম, বারবার মনে হয়েছে যে না, এই পড়াটা বোধহয় যাচ্ছে না, আরেকটু বোধহয় ভেতরে যেতে হবে, আরেকটু বোধহয় ভেতরে যেতে হবে। তখন মনে হয়েছিল যে না, এই মানুষটি আসলেই সত্যিকার অর্থে একটা অন্য ধরনের মানুষ। তার কবিতার ক্ষেত্রে যেটা আমাদের কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে বলি, উনি অনেক ছন্দে অনেক দক্ষ ছিলেন। একই কবিতা, একই ছন্দের কবিতা অনেকভাবে পড়া যেত। আচ্ছা, এবং অনেক ভাবতেন, খুব গবেষণালব্ধ কাজ আমি ছিল। যখন দেখতাম যে ওনার এই কবিতাটি অনেকভাবে অনেকভাবে ভেঙে পড়া যায়, কোনটা পড়বো কনফিউজ হয়ে যেতাম। তো তখন আমি ওনার শরণাপন্ন হতাম, যে আমি বলতাম যে হক ভাই, আপনি এই কবিতাটি একটু পড়েন। আচ্ছা, তো ওনার পড়ার একটা, সবাই তো জানেন আলাদা উনি স্টাইল একটা আছে আলাদা একদম। স্টাইল ছিলেন, এবং শেষমেশ মনে হয়েছিল যে যতগুলো ফর্মে পড়া হয়েছে, ওনার অভিব্যক্তিটা ওনার মুখ থেকে যেভাবে আসতো, সচরাচর তো কবিরা সেই অর্থে কবিতা অতটা, তার কবিতা যে এত ভালো সেটা অনেক একদম। কবিরাই পড়তে পারে না, কিন্তু হক ভাই তো অসাধারণভাবে কবিতাগুলোকে ফুটিয়ে তোলেন, তার কবিতা বা অন্য কোনো লেখা হোক। এইখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে উনি অসাধারণ একজন কবি, অসাধারণ একজন ঔপন্যাসিক, সাহিত্যিক, এবং আমাদের শিল্পকলার প্রত্যেকটা দিকেই তার যে, যেখানে উনি গিয়েছেন, যেখানে তিনি পা ফেলেছেন, হাতের কলম দিয়েছেন, স্পর্শ করেছেন, প্রত্যেকটা জায়গায় সোনা করে দিয়েছেন একেবারে। সব্যসাচী, প্রকৃত অর্থে সব্যসাচীকে আসলে মূল্যায়ন করার এত স্বল্প সময়ে সম্ভব না। তারপরেও যদি বলি যে এই যে টার্মস, তার পরিচয়ের বিভিন্ন টার্মসের ক্ষেত্রে আপনি আপনার পছন্দের তালিকায় 1, 2, 3 যদি ক্রমান্বয় করা করতে বলা হয়, সৈয়দ হককে আপনি ঠিক কিভাবে সাজাবেন?
রবীন্দ্রনাথ নিয়েই শুরু করি। রবীন্দ্রনাথেরও তো এরকম অনেকগুলো বিস্তার ছিল বিভিন্ন মাধ্যমে। শিল্পকলার প্রত্যেকটা জায়গাতে রবীন্দ্রনাথ ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু নিজেকে কবি বলেই স্বীকৃতি দিয়েছেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি অনেক গান লিখেছেন, কিন্তু তিনি গীতিকার নন, সুরকার নন। রবীন্দ্রনাথ হচ্ছেন কবি। কবি কবি শব্দটা হচ্ছে একটি মানুষের জীবনে তার কর্মের সকল কিছুর একদম সুপ্রিম যখন একটা জায়গায় যায়, আমার মনে হয় তখন তাকে কবি বলা হয়। তো শিল্পকলার ক্ষেত্রে সকল ক্ষেত্রে যখন তিনি একটা শৈল্পিক জায়গায় চলে যান, আমার ব্যক্তিগতভাবে তিনি কবি। আচ্ছা খালি কবিতা লিখলেই কবি তা কিন্তু আমি বিশ্বাস করি না। শিল্পের, শিল্পকলার, সাহিত্যের চরম পর্যায়ে যখন তিনি চলে যাবেন, আমার কাছে তিনি কবি। এক্ষেত্রে অবশ্যই তার কবিতা, উপন্যাস, নাটক, গান, গানের লেখা, স্ক্রিপ্ট রাইটিং, উনি যেখানেই প্রবন্ধ বলি, যেখানেই যান না কেন, আমার কাছে মনে হচ্ছে উনি তো সবগুলোতেই তিনি সার্থক। একদম। কিন্তু এবং আমি কবি বলেই তাকে সবচেয়ে বড় স্বীকৃতি বিষয় যে দিতে চাই। তার যে যে অল্প কিছু গানগুলো লিখেছেন এবং প্রত্যেকটা গান মানে আজও অবধি এবং কালের পর কাল এই গানগুলো আসলে থেকে যাবে। সেই গানের ক্ষেত্রে যদি বলা হয় যে আপনার খুব গুনগুনে আসে গানের যদি ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি তো আসলে একটু বহিমিয়ান ছিলেন। উনি, ওনার বাবা চেয়েছিলেন যে ডাক্তার হোক ছেলে মেয়ে, যেটা আমাদের মানে একটা সময় ছিল যে ছেলে মেয়ে তার ডাক্তার, আত্মজীবনী ইঞ্জিনিয়ার প্রণীত হবে, জীবনে তিনি একটা লিখেছেন, ছিলেন। ডিটেইল তো লিখেছেন। উনি তারপর তো ওখান থেকে চলে গেলেন, না পড়াশোনা করে চলে গেলেন বোম্বেতে। বোম্বে যেয়ে সেখানে সিনেমার অ্যাসিস্ট করলেন কিছু, এসে তারপরে সিনেমার সাথে সম্পৃক্ত হলেন এবং বাংলাদেশে খুব বিখ্যাত ছবি সুতরাংয়ের স্ক্রিপ্ট লিখলেন, অনেক ছবির সাথে কাজ করলেন। আর কিছু গান তো অসাধারণ গান সেই সময় ছিল। এবং আমার মনে আছে যে ছোটবেলায় এই গানটা দিয়ে আমরা মনে হয় ভাবতাম যে এটা বোধহয় কারো লিখা না, এটা বোধহয় মুখে মুখে চলে আসা আর কি, যেটা থাকে না সেরকম, যে এমন মজা হয় না গায়ে সোনার গয়না। বাহ, এই গানগুলো কিন্তু উনারই লিখা। চাঁদের সাথে আমি দেব না তো, বা অনেক যাদের সাথে হায়রে অনেকগুলো আছে। মানুষ, তারপরে অনেক হারে মানুষ। মানুষে বড় ভালো লোক ছিল, যে তোরা দেখ দেখ রে চাহিয়া। এবং তার গানের অসাধারণ ব্যাপার ছিল যে উনি কিন্তু কমার্শিয়াল গানও লিখেছেন। উনি কিন্তু নাম ছাড়াও অনেক লেখা লিখেছেন অর্থের কারণে, কারণ ওনাকে একটা স্ট্রাগল করতে হয়েছে একটা সময়তে অর্থনৈতিক কারণে, এবং কোনো জায়গাতে তিনি ব্যর্থ হননি আর কি। ক্যারেক্টার গান বিষয়ে যেহেতু আলাপ হলো, একটা গান আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করে দেখে আসি এবং পরবর্তীতে আলোচনায় আসি। আমাদের স্কাইপিতে আমাদের সাথে রয়েছেন শাকুর মজিদ। তো আমরা এখন গানে যাই। এগুলো আসলে মরণ নেই, মানে আমি একটা ছোট্ট লেখা লিখেছি যে এই যে স্মৃতিপাঠ, ধরেন আজকে উনি নেই কিন্তু উনি আছেন। আপনার নির্বাচিত, শিমুল মুস্তাফা নির্বাচিত কবিতা, এই বইটি আসলে অনেক অনেক মানে আমাদের কাছে, তরুণদের কাছে খুবই প্রচলিত। যে আপনি এই বইটিতে সৈয়দ হক আছেন, আরও অনেক কবি আছেন, এগুলো নিয়ে আপনি লোকালয়ে যান, দেশের বাইরে যান। তো এই যে কবির সাথে যখন আপনার আবৃত্তির সাথে আপনার কবিতা তার কাছ থেকে যখন বেছে নিলেন, তখন তার সাথে কি কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে কি, যে এই কবিতাগুলো আমি খুব ভাগ্যবান আসলে এই ক্ষেত্রে, যে আমি এই মহতী ব্যক্তিগুলোর খুব কাছ থেকে পেয়েছি। অনেকেই, একটু আগে যে কথাটি হচ্ছিল যে অনেক বিখ্যাত মানুষকে অনেকে আমরা স্বপ্ন দেখি কিন্তু কোনোদিন পাইনি, যেমন রবীন্দ্রনাথকে আমরা দেখতে পারিনি, কিন্তু দেখতে পেলে ভালো হতো, বা তার সান্নিধ্য পেলে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে যে আমি সৈয়দ হককে তো পেয়েছি, তার সান্নিধ্য পেয়েছি, এবং আমার বাসার অপোজিটেই তার বাসা ছিল। অনেক কারণে তার সাথে আমার যোগাযোগ হতো, এবং দীর্ঘদিন কবিতা পরিষদের উৎসলগ্ন থেকে শুরু করে, স্বৈরাচারী আন্দোলনের সময় থেকে শুরু করে, উনি সব ক্ষেত্রেই আমাদের একটা প্রেরণার উৎস ছিলেন। এবং আমি এই মানুষটাকে খুব অনুকরণ করতে চেষ্টা করতাম সাহিত্যের ক্ষেত্রে। একজন বলিষ্ঠ মানুষ, জীবনে লেখা ছাড়া তিনি আর কিছু কল্পনা করেননি। তিনি একজন প্রকৃত মানুষ, দেশপ্রেমিক, একজন দেশের আদর্শগত যে বিষয়গুলোকে নিয়ে কথা বলা উচিত, বাঙালি চেতনা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, জয় বাংলা, বঙ্গবন্ধু, এই তার পরিচয় আসলে। এবং সর্বশেষ কবিতাটিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লিখে গিয়েছিলেন, যে জন্য পরবর্তীতে জন্মদিনটি আসলে টোটাল অনুষ্ঠানটি আসলে স্থগিত, মানে সংকুচিত করা। আলোচনা আরও অনেক বিষয় আসবে। শাকুর ভাই রয়েছেন, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আড্ডায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা খুব শিগগিরই ফিরছি আড্ডায়, আমাদের সঙ্গে থাকুন।
সৈয়দ হককে নিয়ে এই আলাপ আলোচনায়। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। আজকে আমাদের আলোচনায় রয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ হক, রয়েছেন তার খুবই ঘনিষ্ঠ দুজন, শাকুর মজিদ এবং শিমুল মুস্তাফা। আমি ঠিক এভাবে বললাম কারণ আমাদের তিনি নেই, কিন্তু তিনি সবসময় আসলে থাকবেন। আমি একটু শাকুর ভাইয়ের কাছে যাব। শাকুর ভাই, আপনার সাথে আমি জানি যে অনেক অনেক রকম স্মৃতি, তো আমি একটু শুনতে চাইবো যে ব্যক্তি সৈয়দ হকের সাথে আপনার মেলামেশা, পরিচয় এবং তার সাথে দু একটা স্মৃতির গল্প যদি ছোট করে, যেহেতু সময় একেবারে কম, আপনি তার সম্পর্কে যদি একটু বলতেন আজকে দর্শকদের উদ্দেশ্যে। আসলে সৈয়দ শামসুল হক ছিলেন আমাদের লেখালেখি জীবনের প্রথম প্রেরণা, এবং আমাদের কৈশোরকাল থেকেই আমরা সৈয়দ শামসুল হককে বেছে নেই তার কবিতা এবং তার উপন্যাসগুলোর জন্য। একদম প্রথমে কিন্তু সৈয়দ শামসুল হক আমার থেকে কখনো সরে যান নাই। সৈয়দ শামসুল হক কিন্তু একদম শেষ সময় পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত সমান আকর্ষণ নিয়ে একজন পাঠক হিসেবে আমি তার কাছে সেরকম ছিলাম। আর সৈয়দ শামসুল হক মূলত আমার নাটক লেখার প্রথম অনুপ্রেরণা। তার পায়ের আওয়াজ পায়ে যা পাওয়া যায় নামক নাটকটি দিয়ে আমি মঞ্চে প্রথম নাটক লেখা শুরু করি 1984 ইংরেজিতে, এবং পরবর্তীতে আমি চেষ্টা করি যে সৈয়দ শামসুল হকের মতো যেন আমি কখনো জীবনে কোনোদিন নাটক লিখতে পারি। আমিও তার পদাঙ্ক অনুসরণ করে আমি পরপর দুটো কাব্যনাট্য লিখেছি, তার একটি মহাজনের নাম, এবং সেটা সৈয়দ শামসুল হককে আমি দেখিয়েছিলাম। সর্বশেষ যোগাযোগ, কথাবার্তা যদি একটু বলতেন যে সৈয়দ হকের সাথে। সৈয়দ শামসুল হকের সাথে টেলিফোনে কথা হতো বেশি, এবং তিনি ফোনে বেশিরভাগ সময় ফোন ধরতেন না, তার ফোন আনসারিং মেশিনে থাকতো, কিন্তু ভয়েস রেকর্ডারে তাকে কিছু বলার পরে তিনি পরবর্তী সময়ই করেন। তার সাথে অসুস্থ অবস্থায় আমি ইচ্ছা করেই কোনো যোগাযোগ করিনি, যোগাযোগ রাখিনি। 1 বছর আগে সুস্থ অবস্থায় তার সঙ্গে আমার কথা হয়েছিল, আমি যখন আমেরিকাতে ছিলাম। খুবই ব্যক্তিগত বিষয়, অন্য ব্যাপারে আমার ভাইবারে তিনি ফোন করেছিলেন। আমি বলেছিলাম সৈয়দ স্যার হক ভাই আপনার জন্য কিছু আনবো। তিনি আমাকে বললেন আমার জন্য সাফারি শার্ট নিয়ে এসো একটা। তো আমি ওই বেস্ট বাইতে গিয়ে যখন শার্ট কিনতে গেলাম, দেখলাম যে একটার দামে দুটো কেনা যায়। আমি দুটো শার্ট নিয়ে এসেছিলাম। তার খুব পছন্দ হয়েছিল, যে শৌখিন শার্ট তিনি পরতেন। আচ্ছা, আমি এই বিষয়ে একটু জানতে চাইবো শাকুর ভাই এবং শিমুল ভাই দুজনের কাছে, যে কবি সুলভ পোশাক আশাকে উনি থাকতেন না, এটা আমার বলার, প্রশ্ন করার কখনো সুযোগ হয়নি। আপনারা কখনো কি কোনো সময়, যেমন আপনি চলাফেরা করেন, আপনাকে দেখে বোঝা যায় যে লেখক, শিমুল ভাইও ঠিক সৈয়দ হকের মতোই চলাফেরা করেন, আমি একটু এই তাই স্টাইলটা আমি একটু, কখনো আলাপ হয়েছে, বা আপনি এই সম্পর্কে কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, লেখা তো মাথা থেকে আসে, লেখা পোশাক থেকে আসে না। আর পোশাকে আসলে ভান ধরে কিছু মানুষ। সৈয়দ শামসুল হক ভান ধরতেন না। আর ব্যক্তি জীবনে তিনি পশ্চিমা জীবনাচার ঘেঁষা ছিলেন। যেহেতু তার ইংল্যান্ডে তার দীর্ঘকাল যাপন করা ছিল, সেখান থেকে বাংলাদেশে এসে এই পাজামা পাঞ্জাবি পরে বাঙালিয়ানা দেখানোর মতো তিনি প্রয়োজন মনে করতেন না। তার আসলে তার অস্তিত্বের মধ্যে, তার কাজের মধ্যেই বাঙালিয়ানা ছিল, তার পোশাকের মধ্যে ছিল। একদম একদম। সাগর ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আলোচনায় আবার একটু ফিরবো। শুনুন ভাই, অনেকক্ষণ কথা হলো, যদি একটু আপনার আমি আমার বন্ধু সাকুরের কথাই বলছি, যে একেবারে ঠিক বলেছে, কিন্তু যে ওনার ভেতরে উনি একদম পরিপূর্ণ বাঙালি, একদম। এবং তিনি মানুষ হিসেবে কিন্তু একজন চিরতরুণ। খালি শারীরিকভাবে ওনার এই অসুস্থতাটা হঠাৎ করে একটা আনসার্টেন একটা অসুস্থতা,
কিন্তু উনি কিন্তু এই অসুখ হওয়ার আগে একজন মানুষ হিসেবে কিন্তু সুস্থ সবল ছিলেন, একেবারেই মানে সুঠাম দেহের একজন মানুষ, 80 বছরের তরুণ বলা যায়। উনি কখনো মৃত্যু হবে বা মৃত্যুকে কখনো চিন্তা করেননি। উনি বাঁচতে চেয়েছেন তরুণের মতো, শারীরিকভাবে, মানসিকভাবে, চিন্তায় সবসময় চিরতরুণ ছিলেন। অনেকে আছে যে বলেন কিন্তু সেটা প্রয়োগ করেন না জীবনযাপনের ক্ষেত্রে। উনি সবসময় হাঁটা চলার মধ্যে কখনো কুঁজো হয়ে হাঁটতেন না, কথা বলার মধ্যে তারুণ্যের একটা দীপ্ততা থাকতো সবসময়। বসার সময় উনি কোনো সময় কুঁজো হয়ে বসতে চাইতেন না, শরীর ওনাকে কখনোই অবশ করতে পারেননি। তো এই বিষয়গুলো কিন্তু ছিল তার মধ্যে প্রচুর। এবং লেখার ক্ষেত্রে যে বিষয়টি ছিল যে একেবারে মনের প্রাণে যদি আমরা চোখ বন্ধ করি, আমি একেবারে অকপটেই বলবো যে রবীন্দ্রনাথের পরে যদি মানে সাহিত্যের সর্বক্ষেত্রে সার্থক কেউ থেকে থাকে, আমার কাছে মনে হচ্ছে এটা অনেকে স্বীকার করবেন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো শিমুল ভাই, সাগর ভাই, দুজনের কাছে, যে তার যে আত্মজীবনী সিরিজ যেগুলো লিখছিলেন, অনেক অকপট শব্দ যেগুলো আসলে, অনেক অকপট কথা যেগুলো আসলে আত্মজীবনীতে অনেকে ঢেকে যান বা সবকিছু মানে স্পষ্টভাবে বলে দেন। এই সাহসটা আসলে এটাও কি ব্যক্তি জীবনেও নিশ্চয়ই ছিল, যে নিজে নিজের পরিবারে যা ছিল, তার বাবা সম্পর্কে যেসব আলোচনা এসছে, আমি নিজে পড়েছি, ভয়াবহ, মানে এটা আসলে লেখক হিসেবে অনেকে ঢেকে গেছেন, অনেক মানুষের জীবনেও হয়েছে। এই কমপ্লিকেসিটা থাকলে মানুষ চেপে যায়, ওনার মধ্যে কোনো কমপ্লিকেসি ছিল না। উনি যা করেছেন জাজমেন্টাল ছিলেন না, আসলে সে কথা, কোনো কিছু নিয়ে অনুতপ্ত ছিলেন না, এটা আমার মনে হয়। আমি তো একেবারে ভেতরের মানুষটাকে চিনি না, আমার যেটা হয়েছে সেটা বলতে সমস্যা কি, আমি যেটা করেছি বলতে সমস্যা কি। অনেকে আছে চেপে যেতে চান অনেক। আমি একটু সাগর ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো, যে এই যে একেবারে ভেতরের বিষয়টি অকপটভাবে আত্মজীবনীতে নিজের উল্লেখ করা, এটা তো অনেক অনেক কবি সাহিত্যিকের ক্ষেত্রে কি দেখা যায় কিনা, এটা একটা বিরল ব্যাপার কিনা, আপনার কাছে কি মনে হয় একজন লেখক হিসাবে, লেখক বন্ধু হিসাবে? হ্যাঁ, লেখকদের ক্ষেত্রে এটা খুব কমই ঘটে। সাধারণত লেখকরা যখন লেখকদের জীবনী লেখেন, এটা অনেক বেশি ফেব্রিকেটেড থাকে। তার চেয়ে বরং লেখকরা যখন আত্মজৈবনিক লেখা লেখেন, এটার মধ্যে জীবনের ঘনিষ্ঠতা অনেক বেশি থাকে। সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে যে কতটুকু ফেব্রিকেশন ছিল বা কতটুকু সত্য ছিল, এটা যাচাই করার সুযোগ নাই। কিন্তু এটা পড়ে মনে হয় যে এই কথাগুলো আসলে তিনি না লিখলেই ভালো হতো। কারণ সবাই না, মানে অনেক লোকই আত্মজৈবনিক লেখাতে নিজেকে যে পরিমাণ উচ্ছ্বসিত ভাবে প্রকাশ করেন, সৈয়দ হক কিন্তু সেটা ছিলেন না। তিনি একেবারেই মাটির ভেতরে থাকা পয়সার জ্যোৎস্না বা প্রণীত জীবন থেকে। এবং একটা জিনিস দেখা যায় যে সৈয়দ হকের আত্মজৈবনিক লেখাগুলো পড়ার পরেই কিন্তু মনে হয় যে তার সমস্ত লেখার অনুপ্রেরণা হচ্ছে তার শৈশব এবং তার সেই কুড়িগ্রাম, যেটাকে তিনি পরবর্তীতে জলেশ্বরী নাম দিয়েছিলেন। তার যে একটা কল্পিত গ্রামের কথা বলেছিলেন, সেটা আসলে তিনি আসলে যেখানে, যে নদীর পাড়ে তার জীবন কেটেছিল, তার শৈশব এবং কৈশোর, 1954 সালে ঢাকা আসার আগে পর্যন্ত যে সময়টা তার ছিল, এই সময়টাই ছিল তার সমস্ত জীবনের অর্জন। এখান থেকেই তিনি যা অর্জন করেছিলেন পরবর্তী সময়ে, তার নাটক, তার কবিতা, তার উপন্যাসে সেগুলোর তিনি প্রয়োগ ঘটিয়েছেন। একদম একদম। ধন্যবাদ সাকুর ভাই, আমরা হয়তো খুব বেশি সময় সুযোগ পাবো না আর ফিরতে। আমি একটু শিমুল ভাইয়ের কাছে একটা বিষয় দুজনের কাছে ছোট করে জানতে চাই, যে তরুণদের সাথে থাকা, বয়স 80 উত্তর হয়ে যাবার পরেও তরুণদের ডিকটেট করা, তরুণদের মোহাবিষ্ট করা, এই যে একটা পাওয়ার, সেটা শিমুল মোস্তফারও আছে, সাকুর মজিদের আছে, সৈয়দ হকের তো আরও বেশি আছে। তো এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন সৈয়দ হক একজন সব্যসাচী লেখকের জীবন থেকে? একেবারে সহজ কথা যে আমাদের বেড়ে ওঠার স্বপ্নের মানুষগুলো তো তারাই। হ্যাঁ, না, আমরা যতটুকু ইন এ সেন্স আমি যদি বলি যে পরিবারে কিন্তু আমরা যখন বাবা চাচারা বড় হয়ে যান, আমরা যখন বড় হয়ে যাই, বাবা চাচাদের কিন্তু উপদেশ, কথাবার্তা খুব বেশি রিসিভ করার জন্য, না তুমি শেখেলে, বা কবি জীবন আমি কিন্তু একেবারেই বলি যে আমার পরিবারের কিছু তো অনুশাসনের মধ্যে আমি বড় হয়েছি, এটা স্বীকার করার ক্ষমতা আমার, অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি সৌভাগ্যবান যে আমার বেড়ে ওঠার
অভিভাবকরা কিন্তু ছিলেন কবি সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, কবিরা বিশেষ করে ছিলেন। আমি স্কুল জীবনের পর থেকেই এই টিএসসি কেন্দ্রিক বড় হয়েছি, যার ফলে আমি অনেকগুলো মানুষকে সেই সময় কাছে পেয়েছি আমার অভিভাবক হিসেবে। এবং এই যে বললাম যে ৮০ দশকের মাঝামাঝি সময় থেকে আমি বাংলাদেশের সব কবিদেরকে একসাথে করতে পেরেছি, মানে একসাথে মিশতে পেরেছি। শামসুর রহমান থেকে শুরু করে আমাদের স্বাধীনতার সপক্ষের যত কবিরা আছেন তাদের সাথে মিশতে পেরেছি, তাদের কাছ থেকে অনেক অর্জন করেছি। বিষয়টি হচ্ছে যে তারাই আমার অভিভাবক ছিলেন, এবং আমার জীবনে যদি ন্যূনতম কিছু অর্জন করে থাকি তার শতভাগই হবেন তারা। অবশ্যই। আমি একটা কবিতা বাছাই করার জন্য একটু সময় দিলাম। আমি একটু সাগর ভাইয়ের কাছে এই শেষ প্রশ্নে খুব সংক্ষেপে একটু জানতে যাব যে তরুণদের মোহিত করার শক্তি আসলে সৈয়দ হকের কোন বিষয়টা আপনার কাছে কি মনে হয় মূল্যায়নে, যে এই বিষয়টির জন্য তরুণরা তার পিছু ছাড়তেন না? তরুণরা সৈয়দ হকের প্রেমের কবিতাকে কখনো অস্বীকার করতে পারবে না, বিশেষ করে পরাণের গহীন ভিতর। একদম একদম। পরাণের গহীন ভিতর আমার মনে হচ্ছে যে পরাণের গহীন ভিতর বাংলা তরুণদের তো বয়স কিছু সময়ের পরে আবার চলে যায়। যতক্ষণ বাংলাদেশের তারুণ্য থাকবে বাঙালির, ততদিন তাদের মনের মধ্যে পরাণের গহীন ভিতর থাকবে। একদম। ধন্যবাদ সাগর ভাই, খুব অল্প সময় আসলে এই আলোচনাটা সম্ভব না। এবং আজকে যেটা বলি, বাংলাদেশে যদি কোনো মানে তারুণ্যের কবিতা সাহিত্য চর্চা হয়ে থাকে, সৈয়দ শামসুল হক কিন্তু প্রথম সেই সাহিত্যটি লিখেছিলেন। এবং তিনি যখন যে বইটি দিয়ে তিনি বিতর্কিত হয়েছিলেন, সমালোচিত হয়েছিলেন, মানুষজন এতদিনের আলাপ আলোচনায় কখনোই উল্লেখ করেননি, সেটি হচ্ছে খেলারাম খেলে যা। এবং উনি এতটাই তারুণ্যদীপ্ত ছিলেন যে এটিএন নিউজের ইয়াং নাইট সহ বিভিন্ন তরুণদের অনুষ্ঠানে ডাকলেই যেতেন, কথা বলতেন তরুণদের সাথে, তরুণদের যে কোনো বিষয়ে কথা বলেছেন। আজকে একেবারে শেষ করতে ইচ্ছা করছে না, আপনার সাথে একটু সর্বশেষ যোগাযোগ, তো সাগর ভাই বললেন তার মতো করে সর্বশেষ যোগাযোগ, সর্বশেষ কথা যদি একটু বলতেন, তারপরে আপনার একটা কবিতা দিয়ে আমরা আজকে শোটা শেষ করব। সর্বশেষ বিষয়টি এরকমই যে আমার সাথে তো ওনার মানে অহরহই দেখা হতো। মাস 7 আগে আমার এখানে বইটিও আছে, আমার মনে হয় আবৃত্তিতেই শেষ হোক, আমাদের সময় একেবারে এখানে ওনার সাথে দেখা হয়েছিল। ওনার বইগুলো আমি সব কালেক্ট করে, যে কয়েকটা বই ছিল না আমার কাছে সেগুলো সংগ্রহ করে আমি তার কাছে নিয়ে গিয়েছিলাম যে আমি একটু তার অটোগ্রাফগুলো রাখবো। যে কেন জানি মনে হয়েছিল তার সবগুলো অটোগ্রাফ বইতে থাকুক। তো এটা আমার বছর খানেক আগের শেষ আমার সাথে তার আন্তরিকভাবে দেখা হয়েছে। একটু আগে সাকুর যে কথাটি বললো সেইখান থেকে আমি একটু অংশ পড়ি। সেটি হচ্ছে, আমি ছোট দর্শকদের বিদায় নিয়ে আসি। সাকুর ভাই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সুমন ভাইকে ধন্যবাদ। দর্শক, আমরা ফিরবো আজকে সৈয়দ হককে নিয়ে স্বল্প সময়ে অল্প কিছু আপনাদের সাথে সময় কাটানোর জন্য আজকে এই রাত্রে ছিল। আশা করি ভালো লেগেছে। আমরা শেষ করছি আজকে শিমুল মুস্তাফার আবৃত্তি দিয়ে। সেই কল্পনার জলেশ্বরী, আকবর হোসেনের জন্য গান, অংশ পড়ি একটু। জলেশ্বরীর উত্তরে সেই 19 কিলোমিটার, ভোগডাঙ্গায় গিয়েছিলাম সঙ্গে হাওয়াই গিটার। ভেবেছিলাম সেখান থেকে যাব মান্দার বাড়ি, আকবরের সঙ্গে যদি দেখা করতে পারি। 71-এর মুক্তিযোদ্ধা, 78-এই তার ট্রাইব্যুনালে বিচার হলো রাষ্ট্রদ্রোহী তার। দণ্ড পেল ফাঁসির দড়ি, ঝুলল ফাঁসির কাঠে। বৃষ্টি এসে ভেজায় কবর, গ্রীষ্মে কবর ফাটে। এখন এটি চৈত্র মাস, শিমুল গাছে ফুল, এখন গাছে ধরেছে খুব দাঁত টকানো কুল। কুলের টকে দাঁত শিরশির আকবর কব্বরে, ইচ্ছে ছিল আমরা গিয়ে গাইব সমস্বরে।